যে কোনো জিনিসকে তো এর প্রেক্ষাপট সহ বুঝতে হবে এবং যে কোনো প্রেক্ষাপট 1-2 বছরের না। কেয়ারটেকার সংক্রান্ত প্রেক্ষাপটটা গত প্রায় 25-30 বছরের একটা প্রেক্ষাপট আছে। এরশাদ আমলের পর থেকেই হ্যাঁ, এক সময় বিপুল গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে সংবিধান সংশোধন করে কেয়ারটেকার ব্যবস্থা এখানে যুক্ত করা হয়েছে। একটা বিশেষ রাজনৈতিক ব্যবস্থায় এবিএম খায়রুল হকের নেতৃত্বে বিশাল জুডিশিয়াল ইন্টারভেনশনের মধ্য দিয়ে এটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। খায়রুল হক সাহেব এসব অনেক কাজ ওনার টেনিউরে করে গিয়েছে, যেমন 5th অ্যামেন্ডমেন্ট অবৈধ ঘোষণা করে উনি একটা মহাজগাখিচুড়ি বাংলাদেশের রাজনীতিতে উনি তৈরি করে গিয়েছেন। ফলে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের দ্বারা বাংলাদেশে গত 25-30 বছরে অনেক রাজনৈতিক অনার সৃষ্টি তৈরি হয়েছে, যেটা অন্যান্য দেশে হয় না, বাট আমাদের দেশে হয়েছে এবং এটা পথ দেখিয়েছেন এবিএম খায়রুল হক। ফলে 2011 সালে আগে হয়েছে আরিফ ভাই, 2000 আগেও হয়েছে। বিচার সাইম সাহেব কি করেছেন? উনি চিফ জাস্টিস থেকে প্রেসিডেন্ট হয়েছেন। সুপ্রিম কোর্ট কোনো পার্টি ছিল না, সাইম সাহেব পদত্যাগ করে প্রেসিডেন্ট হয়েছেন এবং সেটা নিয়ে চেয়ারে বসে উনি পলিটিক্যাল এনার্কি তৈরি করেছেন। রুলিং পার্টির এগেইনস্ট আরিফ ভাই আমাকে একটু না জানলে আপনি আমাকে একটু বলে দেবেন, একটা রুলিং ক্ষমতাসীন পার্টি সেটার এগেইনস্টে ধরেন এই পলিটিক্যাল কোন সিদ্ধান্ত জুডিশিয়ারি অসংখ্য আপনি যদি একটু আমি বলি এই যে কোনো রুলিং পার্টিতেও আসলে সবচেয়ে বেশি গ্রেপ্তার করে পলিটিক্যাল অপোনেন্টদেরকে বা অপোজিশনদেরকে নানা ধরনের নির্যাতন করে, যেটা ইতিহাসে আমরা দেখেছি। আমি গ্রেপ্তারের কথা বলছি না, আমি কনস্টিটিউশনাল ইস্যুতে উদাহরণ আছে, যেমন 1979 সালের যে 8ম সংশোধনীর যে জাজমেন্ট, যেটা এরশাদ তখনও ক্ষমতায় সেপ্টেম্বর 1989 এ 8ম সংশোধনীর যে জাজমেন্ট হয়েছে এটা ল্যান্ডমার্ক জাজমেন্ট এবং এটা ওই ওয়াননেস যাওয়া ওই সুপ্রিম কোর্ট, এবং এটা তো বেসিক্যালি সরকারের এগেইনস্টে, সরকারের এটা তো বেসিক্যালি লয়ারদের ইন্টারেস্ট। এক নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ এগেইন খলনায়ক খায়রুল হক সাহেবের আরেকটা জাজমেন্ট 2005 সালের আগস্ট মাসে উনি 5th অ্যামেন্ডমেন্ট অবৈধ ঘোষণা করে জাজমেন্ট দিয়েছেন। বিএনপি তখন খুবই 4 দলীয় জোট ক্ষমতায়। ফলে সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সুপ্রিম কোর্টের বিচারপতিরা ওই সরকারের মতাদর্শ বা আদর্শিক অবস্থানের বিরুদ্ধে বড় রায় দেয়নি, এটা সঠিক না, অনেক বড় বড় রায় দিয়েছে। প্রশ্ন হলো এটা না, প্রশ্ন হলো তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সুপ্রিম কোর্ট বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে জুডিশিয়ারিকে যেভাবে পলিটিসাইজড উনি করেছেন, এই পলিটিসাইজেশনের মহা খেসারত এই বাংলাদেশের মানুষকে গত 17 বছরে খুব ভয়াবহভাবে দিতে হয়েছে, কিন্তু এর রাস্তা উন্মুক্ত করেছেন কিন্তু এই তত্ত্বাবধায়ক নামক যে লখিন্দরের সাপ, তিনি এই খায়রুল হক সাহেব তার নেতৃত্বে যেভাবে ভয়াবহভাবে আমাদের রাজনীতিতে প্রবিষ্ট করে গিয়েছেন। এবং আমরা জানি বিচার বিভাগের নানা ধরনের সীমাবদ্ধতা আছে, তারা তার মধ্যে থেকে কাজ করে, কিন্তু বিচার বিভাগ কিন্তু অনেক সেন্সিটিভ বিষয় 90-এর দশকে কিন্তু কনস্টিটিউশনাল ইস্যু তারা ডিল করেছে। যেমন আওয়ামী লীগের সদস্যদের একযোগে পদত্যাগ 1994 সালে, এবং সেই পদত্যাগ কিনা গ্রহণ করা হবে কিনা, হ্যাঁ, এই নিয়ে কিন্তু এক বিশাল সাংবিধানিক এবং রাজনৈতিক প্রশ্ন তৈরি হয়েছে। বিচার বিভাগ, আপিল বিভাগ এই বিষয়ে খুবই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে এবং এই নিয়ে কিন্তু তখন বিচার বিভাগকে কেউ কিন্তু খারাপ কোনো কিছু বলার সুযোগ পায়নি, কারণ তাদের সেই স্ট্যাচারটা তখনও ছিল। কিন্তু পরবর্তী যে বিচার বিভাগ বিতর্কিত হয়ে গেল এবং রাজনৈতিক বিভিন্ন চাল অনুসরণ করে তারা রায় দেওয়া শুরু করলো, এইটার শুরু কিন্তু এবিএম খায়রুল হকের মধ্য দিয়ে এবং তত্ত্বাবধায়ক সরকারের এই জাজমেন্ট অবৈধ করে ঘোষণা করে যে জাজমেন্ট 2010 সালে, এইটা ছিল অন্যতম একটা বড় একটা ভয়ঙ্কর, আমি যেটাকে একটু আগে বললাম লখিন্দরের সাপ। আমরা যেই জায়গাটা ছিলাম, ওই যে এরশাদের রায়ের বিষয়ে আমি শেষ কথাটা বলেছিলি যে কেন এই রায়টা খুবই গুরুত্বপূর্ণ, আমি ওইখানে আসছি। যে রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হলো, ভোট নিশ্চিহ্ন করে দেওয়া হলো, সংবিধানকে প্যারালাইজ করে ফ্রিজারে, লাশ মারা গেলে যেমন আপনি ফ্রিজে ঢুকিয়ে রাখেন, আপনি সংবিধানকে শেখ হাসিনার এই মানে আতাতের মধ্য দিয়ে, আওয়ামী লীগের উত্থানের মধ্য দিয়ে আপনি ফ্রিজারে পাঠিয়ে দিলেন। ঠিক আছে, সংবিধান নামে একটা কঙ্কাল আমাদের হাতে আছে, কিন্তু এটার আসলে কোনো কাজ নাই, ভোট নাই, নির্বাচন নাই, অধিকার নাই, মত প্রকাশের স্বাধীনতা নেই। এই সব কিছু করা সম্ভব হয়েছে তত্ত্বাবধায়ক সংক্রান্ত এবিএম খায়রুল হকের সেই কলঙ্কিত জাজমেন্টের মধ্য দিয়ে। ওই জাজমেন্ট আমাদের সুপ্রিম কোর্ট কিভাবে দেখে এবং সেই জাজমেন্ট যে সঠিক ছিল না, এটার একটা বিচার বিভাগীয় ঘোষণা অবশ্যম্ভাবী এবং অপরিহার্য ছিল, এবং এই জাজমেন্টের মধ্য দিয়ে, এই সম্প্রতি ঘোষিত এই রায়ের মধ্য দিয়ে সেই সুপ্রিম কোর্টের সুপিরিয়রিটি এবং সাংবিধানিক যে শুদ্ধতা সেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা দরকার।